ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বর্তমানে ভারতের উপর 50% শুল্ক ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু চাপিয়ে দিল। 2 ঘন্টার মধ্যে ভারতের একটি স্টেটমেন্ট এসছে এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে অবস্থানে ভারত আগে ছিল, অর্থাৎ রাশিয়ার থেকে ভারত তেল কিনছিল, কিনবে এবং ভবিষ্যতেও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক একই রকম ভাবে থেকে যাবে, যা ভারতের অফিসিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট করছে। প্রশ্নটা হলো, রাশিয়ার থেকে তেল কেনাটাই কি একমাত্র ইস্যু? কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতকে নাম্বার 1 টার্গেট বানিয়ে নিলেন? কালকে সন্ধ্যাবেলা একটি খবর আমি নিজেও করেছিলাম, যেখানে পিএম মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে 5 বছর পর চীন সফরে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই আরো একটি খবর আমাদের সামনে আসে, সেখানে দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও চীনে কিন্তু আসছেন। অর্থাৎ এসসিও যে সামিট হওয়ার কথা, সেই এসসিও সামিটে পুতিন, চীনের প্রেসিডেন্ট এবং ভারতবর্ষ এই ভাইটাল সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং করতে চলেছেন, তা কিন্তু কালকে অফিসিয়ালি কনফার্মড হয়ে যায়। আর এরপরই আতঙ্কে ভুগতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিজের অজান্তেই ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে যে নিজেদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, তা কিন্তু শক্তিশালী করে দিলেন, তা হয়তো তিনি নিজেও অনুধাবন করলেন না। ব্রাজিল কালকে অলরেডি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা কথা বলবেন, কারণ ব্রাজিলের উপরও 50% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিয়েছে। পুতিন প্রথম থেকে লড়াই করছেন এবং বর্তমানে পুতিন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পরমাণু যুদ্ধের অবধি হুমকি দিয়েছেন। চীন এই আমেরিকার যে মনোপলি, তারা ভাঙতে প্রথম থেকেই আগ্রহী, এবং ভারত যে ভারতকে এই আমেরিকা একসময় স্ট্র্যাটেজিক পার্টনার বলেছিল, সেই ভারতকে তারা নাম্বার 1 শত্রু বানিয়ে ফেললো কিছুটা অকারণে। এবার যেটা হলো তা হলো, ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী ব্রিক্স জোট কিন্তু তৈরি হয়ে গেল, যেখানে বিশ্বের অন্যতম 3 প্রভাবশালী রাষ্ট্র একই ছাতার তলায় কিন্তু চলে আসছিল। দেখুন, ব্রিক্স যখন তৈরি হয় তখন ব্রিক্স কারেন্সির কথা আমরা অনেকে শুনেছিলাম। পুতিন কিন্তু চেয়েছিলেন যে ডলারের সাবস্টিটিউট একটি কারেন্সি বাজারে নিয়ে আসতে, যেন ডলারের যে বর্তমান যে ভ্যালু, সেই ভ্যালু যেন কমানো যায়। ভারত কিন্তু আমেরিকাকে চটাতে চায়নি। অন্য অনেক দেশই তখন বলেছিল আমাদের ব্রিক্স কারেন্সির দিকে যাওয়া উচিত, কিন্তু ভারত বলেছিল আমরা এখনই ব্রিক্স কারেন্সির কথা ভাবছি না। অর্থাৎ পুরো বিষয়টায় ধীরে চলো নীতিতে বিশ্বাসী ছিল ভারত। আর আজকে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিল, ভারতের কাছেও কিন্তু আর উপায় থাকলো না। অর্থাৎ ব্রিক্স শক্তিশালী হচ্ছে, চীনে গুরুত্বপূর্ণ মিটিং চীনা প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কার্যত গোটা বিশ্ব এক শক্তিশালী জোট তৈরি করতে বাধ্য হলো। কালকে ভারতের একটি স্টেটমেন্ট সামনে এসছে, যখন ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, আমেরিকার পক্ষ থেকে বারবার রাশিয়ার তেল কেনাটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। আসলে সেটা কিন্তু কারণ নয়। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আমি আসল কারণটা আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তথ্য কি বলছে, তথ্যটাকে অগ্রাহ্য করলে হবে না এই প্রতিবেদনে। দেখুন, কালকে ভারত স্টেটমেন্ট দিয়ে বলেছে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ ইন রিসেন্ট ডেজ টার্গেটেড ইন্ডিয়াস অয়েল ইম্পোর্ট ফ্রম রাশিয়া। অর্থাৎ রাশিয়া থেকে তেল কেনাটাকে টার্গেট করছে আমেরিকা। উই হ্যাভ অলরেডি মেড ক্লিয়ার আওয়ার পজিশন অন দিস ইস্যু। অর্থাৎ আমরা আমাদের পজিশনকে ক্লিয়ার করে দিয়েছি, ইনক্লুডিং দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার ইম্পোর্ট আর বেসড অন মার্কেট ফ্যাক্টরস। অর্থাৎ দাম কম, খুব সহজে পাওয়া যায়, কারেন্সির আদান প্রদান খুব সহজে হয়, ফলে আমরা রাশিয়ার থেকে তেল কিনবো। আমেরিকা তো আমাদের ডিকটেট করতে পারে না। সহজ কথা। কেন ডোনাল্ড ট্রাম্প বুঝতে চাইছেন না আমি সত্যি জানি না। আসলে উনি বোঝার চেষ্টাটুকু করছেন না, উনি ওনার ইগোটাকে স্যাটিসফাই করার চেষ্টা করছেন। নোবেল পাওয়ার জন্য হয়তো বেশি তরপরতানি শুরু হয়েছে, শেষ কোথায় কেউ জানে না। সেখানে ভারত বলেছে আমরা 140 কোটি মানুষের এনার্জি সিকিউরিটিটাকে আগে গুরুত্ব দেব। ইন্টারেস্টিং যে বিষয় সেটা হলো, ভারতের স্টেটমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন আছে, সেখানে ভারত বলেছে ইট ইজ দেয়ার ফর এক্সট্রিমলি আনফরচুনেট। অর্থাৎ খুবই খারাপ লাগার মতো একটা বিষয়, হতভাগ্য একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে আমেরিকা আমাদের উপর অ্যাডিশনাল ট্যারিফ লাগিয়েছে, যেখানে সেভারেল আদার কান্ট্রিজ আর অলসো টেকিং ইন দেয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট। অর্থাৎ বিশ্বের
অনেক রাষ্ট্রই কিন্তু তাদের জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে একই রকম ভাবে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতকে একমুখী টার্গেট করে ফেলেছে। দেখুন 50% তেল কেনা মানে 50% ট্যারিফ চাপানো মানে আদতে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ, তা ভারতও জানে। ভারতের স্টেটমেন্টে আরো একটি ইম্পর্টেন্ট লাইন আছে, সেখানে বলেছে যে এই অ্যাকশন আনফেয়ার, আনজাস্টিফাইড এবং আনরিজনেবল। আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাববো। এবার তথ্যেতে আপনারা ফিরুন। ভারত এখানে একটা ইন্টারেস্টিং লাইন বলেছে যে অন্য অনেক দেশ একই রকম কাজ করছে, কিন্তু আমেরিকা তাদের সঙ্গে এই আচরণ করছে না যেটা ভারতের সঙ্গে করছে। রাশিয়ার মার্কেটে তথ্য কি বলছে এবার দেখুন। রাশিয়া কয়লা, কোল সব থেকে বেশি কাকে পাঠায় জানেন? চীনকে পাঠায়। সেকেন্ড যে তালিকায় নাম, তার নাম ভারত। 3 নম্বর নাম তুরস্ক, 4 নম্বর নাম সাউথ কোরিয়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প টার্গেট করেছে শুধুমাত্র কোন রাষ্ট্রকে? ভারতকে। চীনের বিপক্ষেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই রকম আগ্রাসন দেখাচ্ছেন না। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই তালিকায় তো তুরস্ক আছে। তুরস্ক তো ন্যাটো কান্ট্রি। সাউথ কোরিয়া আছে। সাউথ কোরিয়া তো ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এক রাষ্ট্র। ফলে ডোনাল্ড ট্রাম্প সবার প্রতি কিন্তু সমান আচরণ করছে না, এটা বোঝার চেষ্টা করুন। সেকেন্ড আরো একটি কম্পোনেন্টের কথা আপনাদের বলছি, ক্রুড অয়েল। ক্রুড অয়েল সব থেকে বেশি ইম্পোর্ট করে চায়না। 2 নম্বর হলো ইন্ডিয়া, 3 নম্বর হলো ইউরোপীয় ইউনিয়ন। এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রেড এগ্রিমেন্ট করে নিয়েছে। যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার থেকে শুধু ক্রুড অয়েল কিনছে তা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো উপাদান কিনেছে, তা ভারতবর্ষের আগের দিনের স্টেটমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পরবর্তীকালে অয়েল প্রোডাক্টের তালিকাটা কি বলছে, সেখানে বলা হচ্ছে রাশিয়ার থেকে সব থেকে বেশি অয়েল বা অয়েল প্রোডাক্ট ইম্পোর্ট করে হলো তুরস্ক। সেকেন্ড নাম হলো চায়না, তৃতীয় নাম হলো ব্রাজিল। মাথায় রাখবেন লিস্টটা, এই লিস্টে টপ 3-তে ভারত নেই। 4 নম্বর যদি পাইপলাইন গ্যাসের তালিকা দেখেন, রাশিয়ার থেকে সব থেকে বেশি পাইপলাইন গ্যাস ইম্পোর্ট করে ইউরোপীয় ইউনিয়ন, দ্বিতীয় হলো চায়না, তৃতীয় হলো তুরস্ক। অর্থাৎ বুঝতে পারলেন, ভারত শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কিনছে বলে ডোনাল্ড ট্রাম্পের যে গোসা হয়েছে তা কিন্তু নয়। যদি গোসা এই কারণে সত্যি হতো, তাহলে তুরস্ক, চায়না, ইউরোপীয় ইউনিয়ন কিংবা তার সহযোগী জাপান কিংবা সাউথ কোরিয়ার বিপক্ষেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের ট্যারিফ খেলাটা খেলতেন। অর্থাৎ কারণটা কিন্তু এটা নয়। আরো যদি ডিটেইলে আপনারা দেখবেন 2024-এ চায়না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ভয় ভীতি এড়িয়ে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে প্রায় $219.5 বিলিয়ন। এমনকি সেকেন্ড যে তালিকায় কি আছে জানেন? তুরস্ক আছে। যে তুরস্ক ন্যাটো কান্ট্রি, যে ন্যাটো সদস্য আমেরিকাও, তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে $90 বিলিয়ন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়না কিংবা তুরস্ককে টার্গেট করছে না, টার্গেট কিন্তু করেছে ভারতকে। আর ভারতের স্টেটমেন্টে এই কথাটাই কিন্তু রিফ্লেক্ট হয়েছে, যেখানে ভারত বলেছে রাশিয়ার ক্রুড অয়েল কিংবা রাশিয়া বিভিন্ন দেশকে তো বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে এবং বিভিন্ন দেশ তাদের জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে রাশিয়ার থেকে ক্রুড অয়েলের মতো জিনিসপত্র কিনছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভারতকে টার্গেট করলো কেন? পরবর্তীকালে যদি আপনারা আরো তথ্যের গভীরে যান, তাহলে দেখবেন রাশিয়া যত পরিমাণ ক্রুড অয়েল এই মুহূর্তে বিক্রি করে, তার 47% ক্রুড অয়েল কেনে চীন, 38% ক্রুড অয়েল কেনে ভারত, এমনকি ইউরোপীয় ইউনিয়ন কেনে 6% ক্রুড অয়েল। অর্থাৎ লিস্ট অনুযায়ী সবচেয়ে বেশি ট্যারিফ কার উপর চাপানো উচিত ছিল? চায়নার উপরে। কিন্তু চায়নার সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ভারতের মতো আচরণ করছেন না। বোঝানোর চেষ্টা করছি যে রাশিয়ার সঙ্গে তেল কেনাটাই আসল কারণ নয়। সেকেন্ড আরো একটা পয়েন্ট আছে, এলএনজি। এলএনজি রাশিয়ার থেকে সবচেয়ে বেশি কে কেনে জানেন? ইউরোপীয় ইউনিয়ন কেনে 50% এলএনজি। রাশিয়া যত এলএনজি বিক্রি করে তার 50%ই কিনে নেয় ইউরোপীয় ইউনিয়ন। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে বিভিন্ন দেশ। 2 নম্বর হলো চায়না, তারা প্রায় 21% এলএনজি কিন্তু রাশিয়ার থেকে নেয়। এমনকি পরবর্তী দেশটি হলো জাপান, যারা কিন্তু আমেরিকার সহযোগী এক রাষ্ট্র। অর্থাৎ রাশিয়া যত পরিমাণ এলএনজি বিক্রি করে তার 19% এলএনজি কিন্তু জাপান কেনে। যদি পাইপলাইন গ্যাসটা দেখেন, তাহলে শতাংশের হিসাবে সব থেকে বেশি পাইপলাইন গ্যাস রাশিয়া থেকে কেনে ইউরোপীয় ইউনিয়ন, 37%।
2 নম্বরে হলো চায়না 29%, 3 নম্বরের রাষ্ট্রের নাম তুরস্ক 27%। অর্থাৎ ছলে বলে কৌশলে তিনি ভারতকে টার্গেট করেছেন, কিন্তু যারা সব থেকে বেশি রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে দেখা যাচ্ছে তারাই ডোনাল্ড ট্রাম্পের সহযোগী দেশ। তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার কোনো চেষ্টাই ডোনাল্ড ট্রাম্প করছেন না, কারণ তিনি ভারতকে সুকৌশলে টার্গেটের আওতায় আনতে চাইছেন। ভারতের কোন কোন ইন্ডাস্ট্রি এফেক্টেড হতে পারে আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে ভারতকে কেন টার্গেট করলো জানেন? কারণ ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটি আগের মাসে করা কথা ছিল 30 জুনের মধ্যে করা উচিত ছিল, পরবর্তীকালে 31 জুলাই ডেডলাইন হয়, কিন্তু ভারতবর্ষ কোনো অবস্থাতে ডেয়ারি এবং এগ্রিকালচারকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে না। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে এগ্রিকালচার প্রোডাক্ট ভারতের মার্কেটে বিক্রি করতে দিতে হবে ট্রেড ফ্রি ভাবে, ট্যাক্স ফ্রি ভাবে, এবং ডেয়ারি প্রোডাক্ট, যেখানে ভারত বলছে ডেয়ারি প্রোডাক্ট শুধুমাত্র আমরা ব্যবসা বাণিজ্যের জন্য সেফগার্ড মেজারমেন্ট হিসাবে ব্যবহার করছি তা নয়, ডেয়ারি প্রোডাক্টের সাথে আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে। আপনারা দুধ থেকে যেভাবে চিজ তৈরি করেন, সেখানে গরুর দুধে মানে গরুর একটি পাকস্থলীর একটি উৎসেচককে ব্যবহার করে আমেরিকা। সেই উৎসেচক যদি ব্যবহার করা হয় তাহলে এই পুরো প্রোডাক্টটি আর ভেজ প্রোডাক্ট থাকে না। ভারত কিন্তু দুধ থেকে যে দই কিংবা চিজ তৈরি করে বিভিন্নভাবে, সেই উৎসেচক কিন্তু ব্যবহার করে না, তারা কিন্তু গাছের একটি উপাদানকে ব্যবহার করে। এই রকম একটা কনফ্লিক্ট কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে প্রথম থেকেই হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাছোড়বান্দা। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না, তিনি আন্ডারস্ট্যান্ডেবল একটা পজিশনে আসবেন এবং কোনো দেশের কালচারকে পাত্তাই দেবেন না, কারণ তিনি এই পৃথিবীর সর্বশের বা নায়ক ডোনাল্ড ট্রাম্প। ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে জাতীয় সুরক্ষা আগে। কোনোভাবেই ভারতের এগ্রিকালচার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, কৃষিকাজের সঙ্গে জড়িত মানুষদেরকে বিপাকে ফেলবে না ভারত সরকার। ফলে এগ্রিকালচার প্রোডাক্টকে ট্রেড এগ্রিমেন্টের আওতায় আনা সম্ভব নয়, একই সঙ্গে ডেয়ারি ইন্ডাস্ট্রিকেও ট্রেড এগ্রিমেন্টের আওতায় আনা সম্ভব নয়। যেহেতু ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করেনি, তাই ডোনাল্ড ট্রাম্প ফালতু একটা ইস্যুকে সামনে রেখে রাশিয়ার থেকে তেল কেনার নাম করিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো তিনি করে যাচ্ছেন। দেখুন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধাক্কা খাবে। এই মুহূর্তে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর আমেরিকার ট্যাক্স চাপায় 6 to 9%, 50% ট্যারিফ, মানে আর কোনো জায়গায় থাকলো না, 60%-এর কাছাকাছি ট্যারিফ টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর আমেরিকা চাপাবে। জেমস অ্যান্ড জুয়েলারির উপর এই মুহূর্তে আমেরিকা 5 to 13% ট্যারিফ চাপায়, প্লাস 50% করে দিন, দেখবেন যে 60-65%-এর ট্যারিফ আমেরিকা চাপিয়ে দিল। অর্থাৎ আলটিমেটলি আমেরিকার মার্কেট কিন্তু ভারতের এই সকল কম্পোনেন্টের জন্য বন্ধ হয়ে গেল। আপনারা ভাবতে পারেন ভারত অল্টারনেটিভ মার্কেট, অল্টারনেটিভ বায়ার ইতিমধ্যেই খুঁজছে, সলিউশন বেরিয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। 3 নম্বর যে পার্ট সেটা হলো যে ফার্মা ইন্ডাস্ট্রি। ফার্মার উপর জেনারেলি লো ট্যাক্স নেয় আমেরিকা, কিন্তু 50% ট্যারিফের পর টোটাল ক্যালকুলেশনটা কি দাঁড়ায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। মনে রাখবেন এই ট্যারিফ কিন্তু 21 দিন পর ইমপ্লিমেন্ট হবে, অর্থাৎ 21 দিন কিন্তু এখনো এই ট্যারিফকে ইমপ্লিমেন্ট করা হবে না সরকারিভাবে। পরবর্তী যে ইন্ডাস্ট্রি তা হলো অটোমোবাইল পার্টস। এই অটোমোবাইল পার্টসের উপর 50% ট্যারিফ চাপানো মানে আলটিমেটলি আমেরিকার মার্কেটে ভারতের অটোমোবাইল পার্টস বিক্রি করার জায়গায় আর থাকলো না। এবার প্রশ্নটা হলো ডোনাল্ড ট্রাম্প করবেনটা কি? ডোনাল্ড ট্রাম্পের কিন্তু করার আর কিছু নেই। এরপর 50%-এর উপর 100% ট্যারিফ চাপাতে পারেন, তারপরে 150% পারেন, 1000% ট্যারিফ চাপিয়ে দিন। আলটিমেটলি ভারতের মার্কেট তো, আমেরিকার মার্কেটটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ভারতের প্রোডাক্টের জন্য। মনে আছে যে চায়নার উপরে তিনি প্রায় 200% ট্যারিফ চাপিয়েছিলেন, ফলে আলটিমেটলি 50% ট্যারিফ চাপানো যা, 200% ট্যারিফ চাপানো তাই। কিন্তু এবার বলটা কিন্তু ভারতের কোর্টে এসে গেল, ফলে ভারত ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যখন 5 বছর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন, যেখানে পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে, এবং সেই বৈঠক ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম যে উড়িয়ে দেবে তা কিন্তু এক কথায় স্পষ্ট। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত। সেই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এই যে স্বদেশি মুভমেন্ট, এখন কি সময় নয় মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টকে অনেক বেশি ইউটিলাইজেশন করা? ভারতীয়রা ঝাঁপিয়ে পড়ুক, ভারতের প্রোডাক্ট কিনুক, কেন আমরা আমেরিকার পায়ের তলায় থাকবো? আজকে আমেরিকা এইভাবে প্রেসার ক্রিয়েট করছে, আজকে পরবর্তীকালে ধরুন বিষয়টা মিটে গেল, 10 বছর পর আমেরিকার কোনো প্রেসিডেন্ট একই রকম প্রেসার ক্রিয়েট করবে না,
তা কি কেউ বলতে পারে? অর্থাৎ ভারতের কাছেও কিন্তু একটা নতুন দরজা খুলে গেল। মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টকে অনেক বেশি এগিয়ে দিতে হবে, ভারতীয়দের অনেক বেশি এগিয়ে আসতে হবে এবং নতুন ভারত তৈরি হতে পারে যদি ভারতীয়রা একজোট হয়ে রাজনীতি, ধর্ম সমস্ত কিছু ভুলে ভারতের প্রোডাক্টকে আঁকড়ে ধরে। ডোনাল্ড ট্রাম্পকে জবাব দেওয়ার দায়িত্ব শুধু ভারত সরকারের নয়, 140 কোটি ভারতীয়রও। মনে রাখবেন, 140 কোটির মার্কেট আপনি অ্যাভয়েড করতে পারেন না বেশি দিন। ক্ষতি শুধু আমাদের হবে না, ক্ষতি ওদের অনেক বেশি হবে। আমি সেই বিষয়ে একটি ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে বানিয়েছি, এই চ্যানেলে আপনারা দেখতে পারেন। ধারাবাহিকভাবে আমি জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে ট্রেড ওয়ার নিয়ে আপনাদের সামনে সহজ সরল ভাষায় ভিডিও করছি। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।